সুমি, আজকে টিফিনে কি এনেছিস? ওই প্রতিদিনের মতো রুটি আর ভাজি। ও, তাই নাকি? কাকিমা কি সুন্দর খাবার বানায়, আমার তো খেতে খুব মজা লাগে। দে, আজকে তোর টিফিনটা আমি খাই আর আমারটা তুই খা, খুব খিদে পেয়েছে আমার। নীলা, তুই কেন প্রতিদিন আমার এই রুটি আর তরকারি খাস বলতো? কেন খাই মানে কি? আমার খুব মজা লাগে তোর খাবার খেতে। এই নে, আজকে আমার খাবারটা তুই খা। আজকে তুই কি খাবার নিয়ে এসেছিস? আজকে আমি পরোটা আর মাংস এনেছি। ও, ভালো। আয় না নীলা, আমরা দুজনেই খাই। না রে, আমার এগুলো খেতে আর ভালো লাগে না। পরশু দিনই তো খেয়েছি। তুই খা, আমি আজকে তোর খাবারটাই খাবো। এভাবেই তারা কথা বলতে থাকে। নীলা আর সুমি খুব ভালো বন্ধু। সুমি ছিল গরিব, তার বাবা দিনমজুরের কাজ করত। অন্যদিকে নীলা ধনী পরিবারের মেয়ে ছিল, তার বাবার অনেক বড় একটা বিজনেস আছে। নীলা ইচ্ছে করেই প্রতিদিন নিজের খাবারটা সুমিকে দিয়ে দিত, যেন সুমিও ভালো খাবার খেতে পারে। একদিন, শোন নীলা, আমি কালকে কলেজে আসতে পারবো না। কেন? তোকে ছাড়া তো আমার কলেজে একদম ভালো লাগে না। কী কারণে কালকে আসবি না? আসলে নীলা, কালকে আমার বাবার সাথে একটা আত্মীয় বাড়ি যেতে হবে। কোন আত্মীয় বাড়ি? আর কি জন্যই বা যাবি? আমাকে একটু বল। আরে, আমার এক কাকু খুব অসুস্থ, তাই তাকে দেখতে যেতে হবে। ও আচ্ছা, কিন্তু পরশুদিন কলেজে আসবি তো? হ্যাঁ রে, কালকে বিকেলেই চলে আসব। আচ্ছা ঠিক আছে, তাহলে কালকে আসার পরে আমাকে কল করিস। কালকে আমরা একটু ঘুরতে বের হব। ঠিক আছে, কিন্তু তুই সময় মতো চলে আসিস, না হলে কিন্তু আবার দেরি হয়ে যাবে। আচ্ছা, আমি সময় মতোই চলে আসব। তুই বিকেলে বাসায় আসার পরেই আমাকে কল করিস, তারপর আমি তোদের বাসায় যাব। এভাবেই তারা কথা বলতে থাকে। নীলার জীবনে টাকা পয়সার কোনো অভাব ছিল না, তবুও এই নিয়ে নীলার মনে কোনো অহংকার ছিল না। আর নীলার এই গুণটাই সুমির সবচেয়ে বেশি ভালো লাগতো। নীলা পড়াশোনায় ঠিকঠাক, অন্যদিকে সুমি খুব ভালো স্টুডেন্ট। আর এই কারণে সুমি পরীক্ষার দিনগুলোতে নীলাকে পড়াশোনায় সাহায্য করত। এরপর বিকেলবেলা নীলা সুমিদের বাড়ি যায়। সুমি, এই সুমি, কোথায় তুই? বাইরে আয় তাড়াতাড়ি। আরে নীলামা, কেমন আছো তুমি? হ্যাঁ আঙ্কেল, আমি ভালো আছি। আপনি কেমন আছেন? হ্যাঁ মা, আল্লাহ ভালোই রেখেছে। তা আপনার কে যেন অসুস্থ, সে এখন কেমন আছে? বেশি ভালো না মা, হাসপাতালে আছে। এখন বাকিটা আল্লাহর হাতে। ও আচ্ছা, তা সুমি কোথায় আঙ্কেল? এই তো, আমি চলে এসেছি। বাবা, আমি একটু বাইরে গেলাম। ঠিক আছে মা, তাড়াতাড়ি চলে এসো, বেশি দেরি করো না। আচ্ছা বাবা, তুমি চিন্তা করো না, আমি তাড়াতাড়ি চলে আসব। এরপর নীলা আর সুমি ঘুরতে বের হয়। জানিস সুমি, এই পার্কে আসলে না আমার খুব ভালো লাগে। হ্যাঁ, আমারও খুব ভালো লাগে। কত সুন্দর জায়গাটা! আর তার চেয়েও বেশি সুন্দর এই জোড়ায় জোড়ায় যখন বসে থাকে আর গল্প করে, ওইটা দেখতেও আমার খুব ভালো লাগে। হ্যাঁ রে, মানুষ কত প্রেম প্রীতি করে, কিন্তু আমাদের দুজনের লাইফে এমন কোনো মানুষ আসলো না যার সাথে একটু পার্কে বসে গল্প করব। কেন রে নীলা, আমরা দুজনে তো দুজনের জন্য আছি, আমাদের আবার অন্য কাউকে প্রয়োজন হবে কেন? হ্যাঁ তা তো আছেই, কিন্তু একদিন না একদিন তো আমাদের দুজনে অন্য কেউ আসবে, তখন কি করবি? কি আর করব, আগে থেকে বলে নেব যে তুই আমার বেস্ট ফ্রেন্ড, তোকে ছাড়া আমি কিচ্ছু করতে পারবো না, বিয়ের পরেও যেন তোর সাথে আমার এমন সম্পর্ক থাকে সেই ব্যবস্থা করতে। হ্যাঁ সুমি, আমিও আমার হাজব্যান্ডকে বলবো যে আমার বান্ধবীকে ছাড়া আমি কিচ্ছু করব না, ওকে আমার লাগবেই লাগবে, তখন নিশ্চয়ই আমার কথাটা সে রাখবে। এভাবেই তারা গল্প করতে থাকে। এই কারণে সুমির বাড়ি যেতে লেট হয়ে যায়। তখন তার বাবা বলে, সুমি মা, তুই আমার কথা শুনিস না কেন? বাবা প্লিজ, আর ওসব কথা বলো না, আমার শুনতে খুব খারাপ লাগে। শুনতে খারাপ লাগলেও আমাকে বলতে হবে। বড়লোকেরা কখনো গরিবদের বন্ধু হতে পারে না। ওদের যেখানে স্বার্থ থাকে
ওরা সেখানেই বন্ধু বানায়, আর যখন প্রয়োজন শেষ হয়ে যায় তখন ছুঁড়ে ফেলে দেয়। বাবা, নীলা এমন মেয়ে নয়। ও সবার থেকে আলাদা। ও আমার সাথে কখনো খারাপ কিছু করবে না। তোকে আর কিভাবে বোঝাবো আমি? তুই ওকে পড়াতে সাহায্য করিস বলে তোর সাথে বন্ধুত্বের নাটক করে। যেদিন আর তুই ওকে সাহায্য করবি না, সেদিন দেখবি ওর আসল রূপ বেরিয়ে যাবে। ওর সামনে তুই কিছু বলতে নিষেধ করেছিস বলে আমি কিছু বলি না, তাই তোকে বলছি তুই ওর সাথে বেশি মেলামেশা করিস না মা। এই বলে সুমির বাবা সুমিকে বোঝাতে লাগলো। অন্যদিকে নীলার বাবা রেগে গিয়ে নীলাকে বলল, নীলা, তুমি কোথায় গিয়েছিলে? বাবা, আমি একটু ঘুরতে গিয়েছিলাম সুমির সঙ্গে। তোমাকে কতবার বলেছি যে ওই ভিখারিটার সাথে তুমি কোথাও যাবে না? তোমার সাথে ওকে মানায় না। বাবা প্লিজ, ও আমার বান্ধবী। ওর ব্যাপারে তুমি এমন বলো না, আমার খুব খারাপ লাগে। খারাপ লাগলেও আমার কিছু করার নাই। এই কথাটাও তুই মাথায় ঢুকিয়ে নে যে গরিব আর ধনী কখনো ভালো বন্ধু হতে পারে না। তুই ওকে খাওয়াস, টাকা দিয়ে সাহায্য করিস, এই কারণেই ও তোর সাথে বন্ধুত্বের নাটক করছে। দেখবি মা, ঠিক একদিন এরকম আসবে, তোর থেকে যে বেশি ওকে সাহায্য করবে ও তার কাছে চলে যাবে, সেদিন আর তোকে চিনবেই না। না বাবা, ও এমন মেয়ে না। আমার সুমি কখনো এমন করবে না। করবে কি করবে না সেটা সময় হলেই বোঝা যাবে। শোন, গরিবরা অনেক লোভী হয়। গরিবরা ধনীদের সাথে সম্পর্কই রাখে শুধু টাকার জন্য। দেখবি একদিন ও তোর কাছ থেকে কোনো না কোনো বাহানায় টাকা চাইবে। সুমির অনেক আত্মসম্মান আছে বাবা। ও কখনোই আমার কাছ থেকে টাকা চাইবে না। তোমাকে বুঝিয়ে আমার আর লাভ নেই, শুধু এটাই বলবো আপাতত তুমি ওর কাছ থেকে দূরে থাকো। এই কথা বলার পর নীলা রেগে ঘরে চলে যায়। কিন্তু ওই সময় তারা দুজন ছাড়াও আরও একজন ছিল। সে হচ্ছে সুমি। নীলা সুমির বাড়িতে ব্যাগ রেখে এসেছিল, আর সেটাই সুমি দিতে এসেছে। কিন্তু নীলার বাড়ি এসে তাদের সব কথা শুনে সে আর বাড়ির ভেতরে ঢুকতে পারল না। সে মন খারাপ করে ফিরে যায়, যদিও এই কথা সে নীলাকে কখনো জানায়নি। তাই তাদের বন্ধুত্ব একই রকম ছিল। এভাবেই সময় কেটে যায়। একদিন নীলা সারা কলেজে সুমিকে খুঁজতে থাকে, কিন্তু সে তাকে খুঁজে পায় না। কারণ সুমির বাবা খুব অসুস্থ থাকায় তাকে হাসপাতালে নিয়ে যেতে হয়। ডাক্তারবাবু, আমার বাবাকে আপনি সুস্থ করে দিন প্লিজ। আমার বাবার কিছু হয়ে গেলে আমি বাঁচব না। আমার বাবা ছাড়া এই পৃথিবীতে আমার আর কেউ নেই। তোমার বাবাকে ইমার্জেন্সি অপারেশন করতে হবে, না হলে অনেক বড় ক্ষতি হয়ে যেতে পারে। তাহলে তাড়াতাড়ি অপারেশন করুন ডাক্তারবাবু। আমার বাবাকে প্লিজ সুস্থ করে দিন। তা তো করব, কিন্তু অপারেশনের জন্য 2 লক্ষ টাকা লাগবে। তুমি তাড়াতাড়ি 2 লক্ষ টাকার ব্যবস্থা করো। ঠিক আছে, আপনি অপারেশনের ব্যবস্থা করুন, আমি টাকা নিয়ে আসছি। এরপর সুমি তার আত্মীয়দের কাছ থেকে সাহায্য চাইলো, কিন্তু তারা কেউ সুমিকে সাহায্য করলো না। তাই সে তাদের বাড়ি বিক্রি করার সিদ্ধান্ত নেয়। এমন সময় তার বন্ধু নীলার কথা মনে পড়ে। ওহো, আমি তো নীলাকে এসবের ব্যাপারে কিছুই জানাইনি। নিশ্চয়ই ও আমাকে খুঁজছে। আমি যাই ওর কাছে, ও আমাকে বাড়ি বিক্রি করতে সাহায্য করবে। এরপর সুমি নীলাদের বাড়ি যায়। তুমি এখানে কেন এসেছো, কিছু বলবে? আসলে আঙ্কেল, আমি একটু নীলার সাথে দেখা করতে এসেছি। ওর সাথে দেখা করতে হবে কেন, কি দরকার আছে? আমার বাবা খুব অসুস্থ, তাই ওর সাথে কথা বলতে পারি নাই। আর ও আমার বাবাকে খুব ভালোবাসে, তাই ভাবলাম নীলাকে একটু জানাই। জানাতে এসেছো নাকি টাকা চাইতে এসেছো? না না, আমি টাকা চাইবো কেন? ও তো আমার বন্ধু, তাই ওকে আমার বিপদের কথা জানাতে এসেছি। তাছাড়া তেমন কিছু না। ওকে এখন তুমি জানাতে পারবে না, কারণ ও বাড়িতে নাই। নীলা এখন থেকে ওর মামার বাড়ি থাকবে। কবে গিয়েছে? আমাকে তো কিছু বললো না। তোমাকে জানাতে হবে কেন? আর ও তোমার সাথে কোনো কথা বলতে চায় না। আমাকে বলেছে আমি যেন এই কথা তোমাকে বলে দেই। কি বলছেন আঙ্কেল? নীলা এই কথা বলেছে ও আমার সাথে আর কোনো কথা বলতে চায় না? কেন, তোমার কি আমাকে বিশ্বাস হচ্ছে না? আমি কি তোমার সাথে মজা করছি? না না আঙ্কেল, সরি, আমি বুঝতে পেরেছি। আমি এখন আসি। এই সব কথা শুনে সুমির খুব খারাপ লাগে, আর তার বাবার বলা কথা মনে পড়ে।
এরপর সে মন খারাপ করে সেখান থেকে চলে যায়। ঠিক আছে নীলা, তুই এটাই ভাবিস তো যে আমি তোর বন্ধু হওয়ার যোগ্য না? আমি গরিব বলে এভাবে আমাকে নিয়ে খেললি? তাহলে তুইও দেখিস আমি কি করি। আমি নিজেকে পরিবর্তন করে দেখাবো। সুমি অনেক রেগে গিয়ে এসব বলতে থাকে। তারপর সুমির বাবা হাসপাতাল থেকে সুস্থভাবে ফেরার পর দিন রাত এক করে পড়াশোনা করতে লাগলো। আর তারপর সে একটা বড় কোম্পানিতে ম্যানেজার পদে চাকরি পেয়ে যায়। বাবা, আমি পেরেছি। আমার স্বপ্ন পূরণ হয়েছে বাবা। হ্যাঁ রে মা, আমিও আজ অনেক খুশি যে আমার মেয়ে তার স্বপ্ন পূরণ করতে পেরেছে। আমার যে কি খুশি লাগছে। আজ থেকে আমাদের আর কোনো অভাব থাকবে না। তোমাকে আর কোনো কষ্ট করতে হবে না। আজ থেকে আমি তোমার দায়িত্ব নিলাম। এভাবেই তারা বাবা মেয়ে কথা বলতে থাকে। সুমির আর কোনো কষ্ট থাকে না। ম্যাম, আসবো? হ্যাঁ আকাশ, আসুন। কেমন আছেন? হ্যাঁ, ভালো আছি। আপনি কেমন আছেন? আমিও ভালো আছি। আপনি আমাকে কি যেন বলবেন বলেছিলেন? আসলে ম্যাম, আমি আপনাকে আমাদের বাড়িতে আজকে ডিনারের জন্য ইনভাইট করতে চাই। যদি আপনি আসেন তাহলে আমি আর আমার ওয়াইফ খুব খুশি হব। হ্যাঁ, কেন নয়, অবশ্যই যাব। ঠিক আছে ম্যাম, থ্যাংক ইউ। ওকে, ওয়েলকাম। এরপর রাতের বেলা সুমি আকাশের সাথে তাদের বাড়িতে যায়। সেখানে গিয়ে দেখে তার বান্ধবী নীলা দাঁড়িয়ে আছে। তাকে 5 বছর পরে সামনে থেকে দেখে সুমি খুব রেগে যায়। তাই সুমি আকাশকে বলে, ওহো আকাশ, আমি আজকে ডিনার করতে পারবো না। আমার একটা ইম্পর্ট্যান্ট কাজ পড়ে গেছে। অন্য একদিন আসবো। ওকে? ওকে ম্যাম। এরপর সুমি আর কোনো কিছু না বলে তাড়াতাড়ি সেখান থেকে চলে যায়। কিন্তু নীলা ঠিক বুঝতে পেরেছে কী জন্য সুমি চলে গেল। তাই সে মন খারাপ করে দাঁড়িয়ে থাকে। কি হলো তোমার? এভাবে দাঁড়িয়ে আছো কেন? মন খারাপ হয়ে গেল নাকি? না, তেমন কিছু না, এমনি। মন খারাপ করো না। আমাদের ম্যাম খুব ভালো মানুষ। অন্য একদিন আসবে। আজ হয়তো খুবই ইম্পর্ট্যান্ট কাজ পড়েছে, তাই এভাবে চলে গেল। আমি বুঝতে পেরেছি। তা তুমি এসো, খেয়ে নাও। এভাবেই আরও বেশ কিছুদিন কেটে গেল। একদিন আকাশ বাড়ি ফেরার পথে অ্যাক্সিডেন্ট করে। তাই তাকে হাসপাতালে নিয়ে যায়। আকাশের অ্যাক্সিডেন্টের খবর পেয়ে নীলা আর সুমি দুজনেই হাসপাতালে আসে। ডাক্তারবাবু, আমার স্বামীকে বাঁচিয়ে নিন প্লিজ। ওকে ছাড়া আমি বাঁচব না। প্লিজ ডাক্তারবাবু। হ্যাঁ, আমি দেখছি। আরে, তোমাকে তো আমার চেনা চেনা লাগছে। তোমার নামটা যেন কি? নীলা না? হ্যাঁ, আমার নাম নীলা। তুমি তো সেই যে ওই গরিব মেয়েটাকে সাহায্য করেছিলে। তার বাবাকে বাঁচাতে তো তুমিই টাকা দিয়েছো। আর আমাকে বলেছিলে আমি যেন এই কথা কাউকে না জানাই। হ্যাঁ, আমি সেই। কিন্তু আপনি এই কথাটা কাউকে বলেননি তো? না না, আমি কাউকে এই কথা বলিনি। তুমি যাওয়ার পর ওই মেয়েটা এসেছিল। সে বাড়ি বিক্রি করে টাকা নিয়ে এসেছে। কিন্তু তোমার জন্য বাড়িটা বেঁচে গেছে। সেটা তো আমার টাকা না ডাক্তারবাবু, সেটা আমার বাবার টাকা। আমার বাবা আমাকে শর্ত দিয়েছিল যে আমি যদি আমার বন্ধুত্ব রাখি তাহলে সেই টাকাটা আমাকে দেবে না। তাই আমি আমার বন্ধু তো আমার বাবার কাছে ধার রেখেছিলাম। আর আমি সেই টাকাটা দিয়ে সুমির বাবার অপারেশনে দিয়েছি। তুমি খুব ভালো একটা মেয়ে। তোমার মতো মেয়ে হয় না এখন। যাই হোক ডাক্তারবাবু, এসব কথা এখন বাদ দিন। আপনি আমার স্বামীকে বাঁচিয়ে নিন। আমার স্বামীকে প্লিজ বাঁচিয়ে নিন। ওকে ছাড়া আমি বাঁচব না। আচ্ছা ঠিক আছে, তুমি চিন্তা করো না, আমি দেখছি। এরপর ডাক্তার চলে যায়। মিনা সেখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কান্না করছিল। এমন সময় সেখানে সুমি আসে আর বলে, তুই কাঁদিস না নীলা। তোর সাথে কোনো খারাপ কিছু হতে পারে না, কারণ তুই তো সব সময় ঠিক ছিলি বোন আমার। সুমি, তুই এসেছিস। তুই আর আমাকে ভুল বুঝবি না তো? আমি তোকে এতদিন খুব মিস করেছি, কিন্তু তোকে কিচ্ছু বলতে পারিনি রে। আমি জানতাম যে আমার নীলা কখনো এমন হতে পারে না, কিন্তু নিজের কানে শোনা কথা কি করে অবিশ্বাস করি বল? খুব কষ্ট হয়েছে রে এতদিন। এখন তোকে পেয়েছি, আমি আর ছাড়তে চাই না তোকে। আমিও তোকে আর হারাতে চাই না।
এভাবেই তারা সব কিছু ভুলে আবারও এক হয়ে যায়। এমন সময় সেখানে ডাক্তার এসে বলে আকাশ বিপদ থেকে মুক্ত। এরপর কিছুদিনের মধ্যে আকাশ পুরোপুরি সুস্থ হয়ে যায় আর তাদের দুজনের বন্ধুত্বের কথা শুনে খুব খুশি হয়।